আমন্ত্রণ আরো একবার সকালে বাংলাদেশ দেখছেন দর্শক, জান্নাতুল করি আপনাদের সাথে আছি, জুলহা জুবাইর আপনাদের সাথে আছি এবং বলছিলাম সমতল থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পৌঁছবার গল্প আপনাদের জানাতে চাই। আর এই জন্যই আমাদের সাথে স্টুডিওতে আছেন পর্বতারোহী ইকরামুল হাসান, যিনি শাকিল নামে বেশি পরিচিত। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালে বাংলাদেশে। কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও বেশ ভালো আছি। পর্বতারোহ আর হচ্ছে উচ্চ শৃঙ্গ, জুবাইর এই দুটি শব্দই তো ব্যবহার করলেন। পর্বতারোহী এবং সমতল থেকে সর্বোচ্চ শৃঙ্গ, কঠিন কঠিন শব্দ। এই যে যুক্ত বর্ণ আর এই যে কঠিন শব্দ, এগুলো তো চিন্তা করলেই আমাদের কাছে মনে হয় যে অনেক চিন্তা করতে ভয় লাগে, একদম অনেক কষ্ট। এত উঁচু পাহাড়, পাহাড় তো আসলে মানুষকে অনেক 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 ভাবনার মধ্য দিয়ে নেয়। পাহাড়ের প্রতি ভালোবাসা যাদের আছে, পাহাড়কে নিয়ে কিভাবে তারা চিন্তা করে, আগে সেই গল্পটা শুনবো, তারপর আপনার পুরো প্ল্যানটা শুনি। পাহাড় নিয়ে যদি আমি একটু কথা বলতে যাই, যে পাহাড়টা আমাকে প্রতিনিয়ত শেখায়, এবং শুধু শেখায় যে আমি মানুষ হিসেবে কতটা ক্ষুদ্র সেটা বুঝতে শেখায়। যে যখন পাহাড়ে যাই তখন বুঝতে পারি যে আমরা যে এত অহংকার করি যে আমি মানুষ, আমি এটা করেছি সেটা করেছি, আমি অত বড় হয়ে গেছি, সেসব কিচ্ছুই থাকে না সে জায়গাতে। সে জায়গায় মনে হয় যে এই পৃথিবীতে সব থেকে যে ছোট কোনো কিছু হয়, যে অন্য সব প্রাণী যেরকম আছে, একটা পিঁপড়া, একটা মাছি, তো এদের মতোই আমরাও একটা সাধারণ একটা প্রাণী। তো এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে পাহাড়ে গেলে, যে সেখানে গিয়ে বোঝা যায় যে হ্যাঁ, আমরা আমাদের নিয়ে এত আত্মহমিকা থাকাটা শুধু আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নেই। বাহ, চমৎকার। শাকিল, একটা খুব সহজ প্রশ্ন ভাই, দেখেন পর্বতারোহণকে যদি আমি একটা স্পোর্টস হিসেবে দেখি, তবে ইটস এ ভেরি ফিজিক্যাল স্পোর্টস। যে কোনো স্পোর্টসে অনেক ফিজিক্যাল, পর্বতারোহণ সত্যিকার অর্থেই খুব স্ট্রেসফুল একটা কাজ। এত স্পোর্টস থাকতে পর্বতারোহণ কেন বেছে নেয়া, কেন পর্বতারোহী হতে হলো আমাদের? আমি আমার কথা বলি, আমাদের কথা থেকে আমার কথাটা বলি, যে আমি সবসময় স্পোর্টসের সাথে থাকতে চেয়েছি। আমি ছোটবেলায় প্রচুর ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, তো সবসময় আমাকে নিজেকে ছাড়িয়ে যেতে ইচ্ছে করতো। কিন্তু সবসময় হয় না যে কোনটাকে আমি আমার তো বুঝতে পারতে হবে যে আমি কোন জিনিসটাতে আমি করতে পারছি ভালোভাবে। তো তখন আমি মনে হলো যে পর্বত আরোহণটা একটা প্রতি মুহূর্ত চ্যালেঞ্জিংয়ের জায়গা, যে প্রতি মুহূর্ত নিজেকে ছাড়িয়ে যাওয়া। আর এটাতে হলো একটু মৃত্যুর ভয় আছে, অন্য কোনো স্পোর্টসে কিন্তু মৃত্যুর ভয় নেই। মৃত্যুর ভয় কি মজা এটার মধ্যে, বুঝতে চাইছি। হ্যাঁ, অন্য কোন স্পোর্টসে এতটা মৃত্যুর ভয় নেই। হ্যাঁ, ঢাকা শহরে প্রতিদিন পথ চলতে গেলে থাকে, সেটা তো অন্যরকম। সেটা এখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনাদের এখানে আসার পথেও আমি এমন হতে পারতো যে ফুটপাতে একটা অঘটন ঘটতেই পারতো। তো যাই হোক, আমি সেজন্য যে পর্বত আরোহণটাকেই বেছে নিয়েছি, যে এখানে যদি আমি যাই, একটা হলো স্পোর্টস আর একটা হলো প্রকৃতির সাথে থাকা, প্রকৃতিকে দেখা, প্রকৃতির যে সান্নিধ্যে থেকে নিজেকে বোঝা। এই জায়গাটা আমার খুবই, আমি ছোটবেলা থেকে খুব বনে বাদারে বড় হয়েছি, ঘুরে বেরিয়েছি, ছোটবেলা থেকে নদীতে সাঁতরিয়েছি। তো সেই ছোটবেলা থেকেই আমার এই মানে প্রকৃতির সাথে থাকার একটা ইচ্ছে ছিল। তো পর্বত আরোহণ যে স্পোর্টস এবং প্রকৃতি দুটাকে আমি একসাথে পেয়ে গেছি এখানে। শাকিল, আমরা আজকে মূলত কথা বলতে চাই, আপনি কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় করতে যাবেন, এমন একটা পরিকল্পনা আপনি করেছেন। এই যে কক্সবাজার থেকে পায়ে হেঁটে আপনি এভারেস্ট জয় করতে যাবেন, এই চিন্তাটা কেন মাথায় আসলো? সহজ করে সহজ মানুষের মতো প্রশ্ন করে, কেন রে ভাই এরকম একটা পরিকল্পনা কেন করতে হবে? প্রশ্নটা করতে চাই আমি আমার মতো করে, কঠিন করেই করি প্রশ্নটা। কক্সবাজার থেকে আপনি পায়ে হেঁটে যাবেন, একদম পর্বত আরোহী হয়ে আপনি পাহাড়ে উঠবেন। পায়ে হেঁটে এই যে যাওয়া, এটা চিন্তা করা, এটার পেছনে কি আপনার মাথায় কাজ করেছে, সব পুরো গল্পটাই আসলে শুনতে চাই। আমি 2013 সালে কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে এসেছিলাম। তো সেটা অনেকেই বলেছিল কেন হাঁটতে হবে রাস্তায়, হ্যাঁ রাস্তায় অনেকেই বলেছিল যে আমার টাকা শেষ হয়ে গেছে কিনা, বাসের টিকিট করে দেবে কিনা, এরকম শুনতে হয়েছে। তো আমার হলো যে আমি যদি গাড়িতে যাই তাহলে, বা প্লেনে যাই, যে কোনো জায়গায়, তাহলে কিন্তু আমি রাস্তা মানুষের সাথে মিশতে পারছি না, আমি প্রকৃতিটাকে দেখতে পারছি না। সব থেকে ভালো করে দেখা এবং মানুষের সাথে মেশার সবথেকে ভালো মানে মাধ্যম হলো হেঁটে চলা। পৃথিবী যদি আপনি হেঁটে ভ্রমণ করেন, তাহলে আপনি যেভাবে পৃথিবীটাকে দেখবেন, আপনি গাড়িতে বা প্লেনে ঘুরে দেখলে আপনি পৃথিবীর তার মানে 90 ভাগই আপনি দেখার সুযোগ হবে না। শাকিল, কতদিন লেগেছিল কলকাতা থেকে ঢাকা আসতে আপনার? আমি কলকাতা থেকে ঢাকা এসেছিলাম 11 দিনে এসেছিলাম। প্রতিদিন কয় ঘন্টা করে আমি সকাল মানে সান টু সান হেঁটেছি আর কি, প্রায় 12 ঘন্টা। হ্যাঁ, হেঁটেছি। আর এরপরে আমি যখন ইন্ডিয়ান সেনাবাহিনীদের আন্ডারে আমি একটা প্রশিক্ষণ নিয়েছি পর্বত আরোহণের উপরে, উত্তরকাশী থেকে। পর্বত আরোহণে মৌলিক এবং উচ্চতর দুটো প্রশিক্ষণ নিয়েছি।
নেয়ার পর থেকে আমি পর্বত আরোহণ করছি। আমি বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, যেটা আমাদের বাংলাদেশের সবথেকে পুরনো এবং বড় পর্বত আরোহণ ক্লাব, সেই ক্লাবেই সদস্য হিসেবে আছি এবং সেই ক্লাব থেকে আমাকে প্রশিক্ষণে পাঠায়। আমি 2014 সালে আমি বেসিক প্রশিক্ষণ করার পরে আমি 15 সালে 6000 মিটার একটা পর্বত আরোহণ করি, তারপরে 7000 মিটার পর্বত আরোহণ করি। এরকম করে আমি যখন দেখলাম যে না অনেকগুলো পর্বত আরোহণ করে ফেলেছি বা পর্বতে অভিজ্ঞতা হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আরও কি চ্যালেঞ্জ বাড়ানো যায়। তো তখন আমি গ্রেট হিমালয় ট্রেল নামে একটা অভিযান করেছিলাম, 1700 কিলোমিটার পথ করেছিলাম এবং সেটা যাওয়ার আগেও এখানে বসেই গল্পটা বলেছিলাম এবং ফিরে এসেও এখানে বসে ফিরে আসার গল্পটা বলেছিলাম, সফলতার গল্পটা। আজকে ঠিক এভারেস্টে যাওয়ার আগেও এখানে এসেই বসে শুরু করছি। যাই হোক, না তার আগে আপনাকে খুব স্বাভাবিক প্রশ্ন ছিল কেন রে ভাই, কেন এটা করতে হবে, এবারও একই প্রশ্ন থাকবে আপনার জন্য। তো সেই জায়গাটা থেকেই যে যখন দেখলাম যে গ্রেট হিমালয় ট্রেল 1700 কিলোমিটার পথ আমি 109 দিনে পাড়ি দিয়েছি, এত দুর্গম একটা চ্যালেঞ্জিং যাচ্ছে, যারা পৃথিবীতে মাত্র 32-33 জন মানুষ করেছে। কত দিনে বললেন? 109 দিনে। 109 দিন আমি হিমালয়ের ভেতরে ছিলাম 17 কিলোমিটার পথ হাঁটতে গিয়ে। তো সেখানে এমনও সময় গেছে 15 দিন 20 দিন আমি কোনো মানুষের দেখা পাইনি, একা, একদম একা, যে পৃথিবীতে একমাত্র মানুষ মনে হয় শাকিল। তো এরকম ছিল। তো ভয়ঙ্কর। সেইটা যখন শেষ করলাম, শেষ করার পরে মনে হলো যে তাহলে আমার আর কি চ্যালেঞ্জটা নেওয়া যায়। তো যেহেতু এভারেস্টটা করার সকল পর্বত আরোহী কিন্তু একটা ড্রিম থাকে যে এভারেস্ট করা, যে সকল স্পোর্টসে যেমন ওয়ার্ল্ড কাপ হয় সব থেকে বড় যে আয়োজনটা, তো আমাদের পর্বত আরোহীদের মধ্যেও কিন্তু এটা অনেকটা ওয়ার্ল্ড কাপের মতো, যে এভারেস্ট আরোহণ করা, সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসে। তো আমারও ছোটবেলা থেকেই যখন থেকে পর্বত আরোহী হওয়া শুরু করেছি তখন থেকেই এভারেস্টই টার্গেট ছিল, যে কোনো একদিন এভারেস্ট যাব। তো এখন ভাবলাম যে এভারেস্ট যেহেতু যাব, এটাকে আরও কি চ্যালেঞ্জ করা যায়, আমি আরও একটু চ্যালেঞ্জ নিই। তো তখন আমি খুঁজতেছিলাম যে কীভাবে নেওয়া যায়, যে বাংলাদেশের মানুষ, আমরা সমতলের মানুষ, কোনটা নিতে পারবো। পরে দেখলাম সি টু সামিট, এই অভিযানটা নিয়ে আমি একটু চেষ্টা করলাম যে সমুদ্র সমতল থেকে সি টু সামিট, যে এভারেস্টের উচ্চতা 29,031 ফুট, কিছুটা বেড়েছে, আগে 29 ফুট ছিল। তো এখন এই পুরো পথটা হেঁটেছে কিনা মানুষ, একদম প্রতিটা ফিট কেউ কি হেঁটেছে কিনা, যে জিরো থেকে হাঁটা শুরু করে একদম টপ পর্যন্ত। প্রথমে একজন করেছে 1990 সালে, টিম ম্যাকার্টন নামে অস্ট্রেলিয়ান একজন পর্বতারোহী। কিন্তু উচ্চতা অথবা দৈর্ঘ্য বা হাঁটার রাস্তা সেটা তো বেড়েছে এখন। হ্যাঁ, সে করেছিল আমাদের মানে পশ্চিমবঙ্গের কাছেই, পশ্চিমবঙ্গের গঙ্গার ইয়ে থেকে, গঙ্গার তীর থেকে শুরু করেছিল। সে 96 দিনে হেঁটেছিল, সেটা হেঁটে মানে পুরো অভিযানটা তার 96 দিন লেগেছিল। তা আমি আমার এই অভিযানটা আমি 90 দিনের তার রেকর্ডটা ব্রেক করার চেষ্টা করছি, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি 90 দিনে এটা শেষ করব। সে হেঁটেছিল 1175 কিলোমিটার, এর একটু প্লাস মাইনাস আছে কিছুটা। তা আমার যেহেতু কক্সবাজার থেকে শুরু করছি, সেক্ষেত্রে আমার এটা প্রায় 1300 কিলোমিটারের মতো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো তাহলে হাঁটার পরিধিটাও লংগেস্ট ল্যান্ড জার্নি হিসেবেও এটাকে বলা যায়, নিশ্চয়ই মাইল ফলক হবে। এবং সে যখন অভিযানটা সামিট করেছিল তার 45 বছর বয়স ছিল এজের দিক থেকে। এখন আমার যেহেতু আমি এখন যদি করতে পারি তাহলে ইয়ংগেস্ট হিসেবে আমি তার রেকর্ডটাই ব্রেক করতে পারি। রেকর্ড ভাঙার নেশা একটা মানুষ এই পরিমাণে বুঝ হতে পারে। আর এই রকম চ্যালেঞ্জ যে নেওয়া, আরেকটা রেকর্ডও হতে যাচ্ছে যদি এটা হয়, যে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে গ্রেট হিমালয় ট্রেল এবং সি টু সামিট কমপ্লিট করা হবে। চমৎকার। তো যদি আমরা ফরচুনেট যে আমরা তার প্রত্যেকটা জার্নির সঙ্গী হতে পেরেছি গল্প শোনার ক্ষেত্রে সকালে বাংলাদেশ। তো সেটার জন্যই চেষ্টা করছি। আমি 25শে ফেব্রুয়ারি কক্সবাজারে ইনানি সি বিচ থেকে শুরু করেছি আমার যাত্রাটা। আমি গতকাল 12 দিনে হেঁটে 440 কিলোমিটার পথ হেঁটে ঢাকায় পৌঁছেছি। এখন যে আপনি বসে আছেন, এতে কি আপনার সময় নষ্ট হচ্ছে নাকি এই সময়টা অন্যভাবে আপনি কাউন্ট করবেন বলেন? না, আমার প্রতিটা সময় আমি মনে করি যে কাজের সময়। যে সময়টা বসে আমরা গল্প করার সময়টা আমাদের একটা কাজের, যে আমাদের মনটাকে ফ্রেশ হচ্ছে। আর আমি ঢাকাতে যেহেতু 2 দিন থাকছি, থাকতে হচ্ছে। আজকে আমার একটা প্রেস কনফারেন্স আছে 11:30 তো সেক্ষেত্রে আমার একটা প্ল্যানিংই ছিল যে ঢাকাতে 2টা দিন থাকছি। তো সেক্ষেত্রে এটা সময় নষ্ট হচ্ছে। আমরা সৌভাগ্যবান, আমরা সত্যি সৌভাগ্যবান। শাকিল শুরি কদিন হাঁটলেন ঢাকা আসতে ইনানি থেকে? ইনানি থেকে ঢাকা 12 দিন, 12 দিনে ঢাকায় পৌঁছেছি। গত 12 দিনে মানে দিনে হেঁটেছেন, মানে সান টু সান। সকাল 6টা থেকে হাঁটা শুরু, 6টা 6:30 থেকে হাঁটা শুরু করেছি, সন্ধ্যা পর্যন্ত হেঁটেছি। হাঁটবার ক্ষেত্রে কি মহাসড়ক ধরে হাঁটা হয় নাকি ট্রেন লাইন যেদিক দিয়ে গেছে ওদিক দিয়ে হাঁটা? মহাসড়ক দিয়ে হেঁটেছি, যেখানে সুযোগ আছে যে একটু বাইপাস করে গ্রামের ভেতর দিয়ে ঢোকার, সেই জায়গা দিয়ে হেঁটেছি। কারণ মহাসড়কটাকে সবসময় একটু অ্যাভয়েড করতে চাই, যে ঝুঁকি থাকে।
এবং যদি সড়কটা যদি অনেকটা বাঁকা হয়ে থাকে, যে একটু দৈর্ঘ্য বেড়ে যায়, বেশি হয়ে যায়, চেষ্টা করছি যে একদম ডিরেক্ট যেদিকে সোজা সোজা যাওয়া যাচ্ছে আর কি। সেক্ষেত্রে তো আপনার ল্যান্ডস্কেপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। দেশেরটা না হয় আপনার আছে, দেশের বাইরে যখন আপনি যান সেক্ষেত্রে পড়াশোনা করতে হয় আলাদা করে? হ্যাঁ, দেশের বাইরে যখন আমি পুরোটা নিয়ে পড়াশোনা করতে হয় এবং যাওয়ার আগে ডে ওয়াইজ আমাকে আইটিনারি করতে হয়েছে, যে আমি কত তারিখে কোথায় থাকবো, কত কিলোমিটার হাঁটবো, এইগুলো আমার প্রতিদিনই করতে হয়। এটা নিয়ে আমি দীর্ঘ 5 বছর যাবত স্টাডি করছি। আমরা এই 5 বছরের স্টাডিতে একটু বিস্তারিত শুনি না, একটা বিরতি নিয়ে নেই আমরা। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, সকালের বাংলাদেশ দেখছেন। পর্বত আরোহী একজন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, গল্প শুনছি, তার সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। জুলহা জুবের সাথে আছি, সেই সাথে আছি আমি জান্নাতুল কলি। আমাদের আজকের অতিথিও এসেছেন ইকরামুল হাসান, যাকে শাকিল নামেই আমরা সকলে চিনি। তিনি একজন পর্বতারোহী। গল্প করছিলাম তার সাথে। জুবাইর, আপনার প্রশ্ন ছিল? শাকিল, ওই যেই জায়গাটা শুনছিলাম, আইটিনারিটা 5 দিনের, বিস্তারিত রিসার্চটা 5 বছরের। হ্যাঁ, আমি এটা দীর্ঘ 5 বছর যাবত করছি, যে এই অভিযানটা নিয়ে, যে আমি যদি কক্সবাজার থেকে হাঁটা শুরু করি তাহলে কিভাবে আমি গিয়ে অভিযানটা শুরু করব, কোন জায়গা থেকে। আমি প্রথম ভেবেছিলাম কুয়াকাটা থেকে শুরু করব, তাহলে আমার রাস্তাটা একটু কমে যেত। তো এখন আবার আমাদের একটা প্রবলেম আছে, যমুনা ব্রিজ যখন আমরা পার হই সেটা আমাদের নর্মালি অনুমতি দেওয়া হয় না, পায়ে হাঁটার সুযোগ নেই। আমি সেটা নিয়ে চেষ্টা করছি, এখনো অবধি পর্যন্ত করছি, যে কোনো স্পেশাল পারমিট নিয়ে হেঁটে যাওয়া যায় কিনা। আর যদি সেই পারমিটটা না পাই তাহলে আমি যমুনা নদীতে সাঁতরে পার হবো। এখন এর প্রশ্ন হতে পারে যে আমি কেন সাঁতরাবো, গাড়িতে ওই অংশটা পার হতে পারি। আমি এই অভিযানটা করছি, মানে কোনো প্রকার যানবাহন ব্যবহার করব না, সেটা মোটরেবলই হোক বা নন মোটরেবলই হোক, আমি কোনো প্রকার যানবাহন ব্যবহার করব না। এবং আমি করছি পুরো অভিযান হাঁটার সময়, যে পুরো অভিযানটা আমি কোনো প্রকার কার্বন প্রডিউস করব না। যেহেতু আমি হেঁটে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কোনো কার্বন প্রডিউস করছি না। আর আমার এই অভিযানের আমি থিমটাই ক্যারি করছি, যে প্লাস্টিক পলিউশনটাকে কমানো, যে প্লাস্টিক পলিউশন। এবং কানেক্ট কিভাবে করছেন আপনার এই ইচ্ছেটাকে, আপনি আপনার এই জার্নির সাথে কিভাবে কানেক্ট করছেন? জার্নির সাথে যেমন আমি প্লাস্টিক নিয়ে আমার সাথে মানুষদের সাথে যখন দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাদেরকে আমি এটা নিয়ে অ্যাওয়্যার করছি। এবং আমি নিজেও কখনো প্লাস্টিক যেখানে সেখানে ফেলি না, বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে সঠিক ব্যবহার, যে যেখানে সেখানে না ফেলে, মানে বর্জ্য যে সঠিকভাবে এগুলোকে ব্যবস্থাপনাটা করা, সেই যে মানুষকে উৎসাহিত করছি। আর শাকিল, আপনি যখন এই ধরনের কথা বলেন, গ্রামে গঞ্জে মানুষের সাথে বলেন, বা দেশের বাইরে যখন মানুষের সাথে কথা বলেন, আগ্রহী মানুষ কথাটা শুনে? হ্যাঁ, ভীষণ আগ্রহী শুনে, এবং অনেকেই এটা নিয়ে তারা অনুপ্রাণিত হয়, এবং তারা অনেকে কমিটমেন্টও করে যে হ্যাঁ তো করবে না। যেমন আমি এবারই কক্সবাজারে একটা চা স্টলে যখন বসে গল্প করছিলাম, সেখানে একদম চা স্টলের যে বিক্রি করছিল চা, সে মানে প্লাস্টিকের কাপ দিয়ে চা বিক্রি করছিল। তো সে আমাকে কমিটমেন্ট করেছিল যে সে তারপর থেকে সে আর প্লাস্টিকের চা ব্যবহার করবে না। আমি জানি না সে ব্যবহার করছে কি করছে না, কিন্তু এই যে তার ওই সময়কার জন্য যে তার একটু বোধোদয় হওয়া, এইটুকু করতে পেরেছি। অবশ্যই। তো আমি এই ছোট ছোট মানে এগুলোই করতে চাই, যে ছোট ছোট করে মানুষকে অনুপ্রাণিত করতে চাই সেই জায়গায়। এটা ছোট জিজ্ঞাসা, এই যে এই হাঁটবার পথে কখনো কি নিরাপত্তা সংকটে ভুগেছেন? এই যে 11 দিনে এই নারী থেকে আপনি ঢাকা পর্যন্ত পৌঁছলেন, কোথাও মনে হয়েছে আমার নিরাপত্তা ঘাটতি হচ্ছে, কিংবা আমার ঝুঁকি রয়েছে, এরকম মনে হয়েছে? এখন পর্যন্ত এরকম ফিল করিনি নিরাপত্তার বিষয়টা, কিন্তু যখন আমি রাস্তায় হাঁটি তখন নিজেকে ওইটুকু মানসিকভাবে প্রিপেয়ার রাখি যে কোনো কিছুই হতে পারে পথে। কিন্তু মানুষ খুবই আগ্রহ নিয়ে, খুবই উৎসাহ নিয়ে এটা সম্পর্কে জানতে চায়। শাকিল, একদম ছোট করে জানতে চাইবো, আপনার স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আপনি কি করেন? মানে একজন, এই যে আপনি লম্বা পথ পাড়ি দিতে যাবেন, আপনার তো একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, সেই জায়গাতে আপনি কি করেন? আপনার খাওয়া দাওয়া কি হয়? আপনার ব্যাগে কি ক্যারি করেন? ছোট করে শুনবো। আমাদের সকল স্পোর্টসের মধ্যেই আমাদের থাকতে হয় যে ফিজিক্যাল ফিটনেসটা সব থেকে জরুরি। তো আমি প্রতিদিন সকালে এক্সারসাইজ করি, যেমন 10 কিলোমিটার দৌড়াই প্রতিদিন, দৌড়ানোর পরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, এটা নিয়মিত করে যাই, সারা বছরই করি। তারপর আমি খাবারের প্রতি খুবই মানে করে খাই, যে আমি কোনো প্রকার ভাজা পোড়া বা কোনো ফাস্টফুড আইটেম খাবার খাই না। খাবারেও আমি একটু মানে সচেতন হয়ে খাবারটাও খাবার চেষ্টা করেন। আর ব্যাকপ্যাকে আমি আমার যতটুকু না হলেই নয়, যে জিনিসগুলো আমার চলতে পথে প্রয়োজন, সেই জিনিসগুলোই ব্যবহার করি। অতিরিক্ত আমি কোনো জিনিস ব্যবহার করি না। যেমন যদি আমার জামা কাপড় হয়, আমি হয়তো একটা প্যান্ট, একটা ট্রাউজার বা একটা টি-শার্ট, 2টা টি-শার্ট এরকম করে ব্যবহার করি, যে একটা পরে সারাদিন হাঁটছি, রাতে একটা ড্রাই যেটা থাকে ব্যাগে সেটা পরে আমি রাতে ঘুমাচ্ছি। তো এইভাবেই
আমার ব্যাকপ্যাকটা রাখি। চমৎকার। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এসেছেন, আপনার এই যে ইচ্ছেটা নিয়ে আপনি পথ চলা শুরু করেছেন সেটা পূর্ণ হোক, জয়ী হন, আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন, সেই শুভকামনা আপনার জন্য। দেখা হবে বিজয়, যখন বিজয় হয়ে ফিরে এসে আবার গল্প হবে। নিশ্চয়ই। আপনারা যারা বাড়ি বসে দেখছেন এবং শুনছেন, শাকিলের পুরো গল্প থেকে যদি শুধু একটু অংশই আমরা নেই, তা হচ্ছে আমি আমার উপস্থিতিতে পৃথিবীতে কোনো কার্বন নিঃসরণ করব না, তাহলে যে হুট করে বাহনে চেপে বসা, এই অভ্যাস আমাদের বদলাতে হবে। হাঁটবার অভ্যাস করি, হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে। আর একটু ভাবুন, ভাবলে মাথাও খোলে। যাই হোক, সকালে বাংলাদেশ আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল আরো একবার। শুভ সকাল।